আজকের প্রেমাইসটা যেটা আমি দিয়ে শুরু করব, সেই প্রেমাইসটা হচ্ছে যে যেহেতু ধরো মানে আই লিভ উইথ সামবডি হু ডাজ ট্রান্সপ্লান্ট, এবং আমি একটি সিনেমা দেখেছিলাম অনেক দিন আগে। কোনো একটা কারণে সেই সিনেমার কথাটা আমার হঠাৎ মনে পড়ে গেল, কিছু একটা শুনছিলাম বা পড়ছিলাম সেই জন্যে। হ্যাঁ সুচরিতা, নাহুম হ্যাজ অলওয়েজ বিন লাইক আ, সেটা মানে যারা কলকাতায় থাকে তাদের জন্য নিউ মার্কেটের নাহুম হ্যাজ অলওয়েজ বিন আ ছোটোবেলার জিনিস, ফ্লুরিজের মতন, ওয়ান অফ দ্য বেস্ট বেকারিজ দ্যাট ইজ দেয়ার ইন কলকাতা। ক্যাথলিন বলে একটা ছিল, ফ্লুরিজ অ্যান্ড নাহুমস। এনিওয়ে, লেটস নট টক ফুড রাইট নাও। সো ব্যাপার হচ্ছে যে আমি যে নিয়ে কথা বলছিলাম সেখানে ফেরত যাই। তো এই সিনেমাটা অনেক দিন আগে এসছিল, হয়তো তোমরা অনেকে দেখেছো সিনেমাটা। এই সিনেমাটার নাম হচ্ছে নैना, অ্যান্ড উর্মিলা মাতোন্ডকর হ্যাড ডান আ পার্ট অফ আ গার্ল যার কর্নিয়াল ট্রান্সপ্লান্ট হয়, এবং কর্নিয়াল ট্রান্সপ্লান্টের পরে সে হঠাৎ অদ্ভুত সব জিনিস দেখতে শুরু করে। এনি উইচ ওয়ে ও বেশ অনেকটা জীবনের বেশ অনেকটা সময় শি ওয়াজ ব্লাইন্ড বিকজ অফ অ্যান অ্যাক্সিডেন্ট, বাট তারপরে ও যখন আবার দৃষ্টি ফেরত পায় তখন ওর দৃষ্টিটা একটা খুব অদ্ভুত রকম হয়ে যায়। মানে ও শুধুই চারিদিকে ডিস্ট্রাকশনস, কারু মরে যাচ্ছে, কেউ এরকম ধরনের জিনিস দেখতে শুরু করে। এবং ও তো এইটাই ছিল, মানে এটা সিনেমার গল্পটা। বাট আমি আমি তোমাদেরকে এটা ডিটেলসে বলবো। দিস মুভি ইজ অ্যাকচুয়ালি বেসড অন a supposedly true story from Thailand. ওকে, এই যে নैना সিনেমাটা, এবং এটার একটা বলিউড ভার্সনও হয়েছে, দি আইজ বলে। এটা একটা বলিউড, মানে বলিউড তো হয়েছিল, হলিউড ভার্সনও হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনাটা, অ্যাকচুয়াল যেটা হয়েছিল, যেটাকে বলতে পারো যে থাইল্যান্ডে এটা একটা অলমোস্ট লোকে বিশ্বাস করে এই গল্পটা, অবভিয়াসলি কারুর সাথে হয়েছিল বলে বিশ্বাস করে। এটা হয়েছিল 90s-এর দশকে থাইল্যান্ডে একটা মেয়ের সাথে। এবং এই ঘটনাটা আস্তে 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 ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়ার পরে হংকং বেসড একজন চাইনিজ ডিরেক্টর প্রথম এই সিনেমাটা বানান। মানে ওদের চাইনিজ ভাষায় যাকে চোখ বলে আমি ঠিক জানি না সেটা, বাট ইংলিশ ট্রান্সলেশন ওয়াজ আইজ বলে উনি এই সিনেমাটা বানান 2002 সালে। এবং তার থেকে অবভিয়াসলি বুঝতেই পারছো যে তার থেকে ইন্ডিয়া এবং তার থেকে আবার ওয়েস্টে গল্পটা গেছে। নাও দ্য প্রেমাইস দ্যাট ইজ দেয়ার ইজ দ্যাট যে যাদের অর্গান ট্রান্সপ্লান্ট হয়, মানে ওর ধরো কর্নিয়াল ট্রান্সপ্লান্ট হয়েছিল, মানে চোখ, অন্য একজনের চোখ ওর কাছে এসেছিল, এরকম তো অনেক রকম ট্রান্সপ্লান্ট হয়। Is there a cellular memory to that? Is there any truth to what that movie was about? Is today what I will like to discuss and tell you certain stories and tell you certain things. Because আমার এটা জিনিসটা প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে। সায়েন্টিফিক মহলে, ডাক্তারি মহলে এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে। কারণ তার একটা ব্যাপার হচ্ছে যে দেখো, ট্রান্সপ্লান্ট জিনিসটা এতই I don't know, it's very sensitive. Obviously, it's a life-changing event for anybody. সেখানে একটা এথিক্স বা একটা মডেল বা একটা প্রসেস থাকে, যেটা বেশি যদি আমরা তার মধ্যে ঢুকতে চেষ্টা করি সেটাতেও হয়তো তাতে বাধা পড়তে পারে। ব্যাপার হচ্ছে যে এনি উইচ ওয়ে ট্রান্সপ্লান্ট জিনিসটা খুব কমপ্লিকেটেড। তারপরে ধরো একটা সাইকোলজিক্যাল এফেক্ট তো লোকের থাকেই। ডাক্তাররা অনেকেই মনে করেন যে এটা এত বড় একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট, যখন তোমার কিছু জিনিসের ট্রান্সপ্লান্ট হচ্ছে, যে তোমার সাইকোলজিক্যাল এফেক্টে তুমি একটা অন্য মানুষ হয়ে যেতে পারো। এবার গল্পটা সেখানে যে তুমি কি ট্রান্সপ্লান্ট হওয়ার পরে একটা অন্য মানুষ হয়ে যাচ্ছ, না অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল এফেক্টে তুমি অন্য মানুষ হয়ে যাচ্ছ। বিকজ প্রায় 1.5 লক্ষ ট্রান্সপ্লান্ট
মানে ট্রান্সপ্লান্টেড লোকেদের সাথে ডাক্তাররা গবেষণা করেছে। এটা ওয়েস্টে একটা গবেষণা হয়েছে ইউরোপে, এবং সেই গবেষণাতে কতগুলো জিনিস বেরিয়েছে যেগুলো ইজ আনবিলিভেবল, মানে যেগুলো তোমার এই সিনেমার সাথে একটা প্যারালেল ড্র করতে পারে। তো তোমাদেরকে বলি যে লাইফ ট্রান্সপ্লান্ট তার মানে হচ্ছে যেখানে ডোনার বেঁচে থাকবে, এরকম ট্রান্সপ্লান্ট ধরো হয় কিডনি, লিভার এবং বোন ম্যারো। ওকে, এই তিনটে জিনিস লাইফ ট্রান্সপ্লান্ট হয়, মানে এইটা ট্রান্সপ্লান্ট করার পরে, এই অর্গানগুলো ডোনেট করার পরে যে ডোনেট করছে সে বেঁচে আছে, মানে সে ভালোভাবেই বেঁচে আছে। লিভার গ্রোজ ব্যাক and people can function with one kidney, and bone marrow also grows, মানে আমরা যদি কাউকে বোন ম্যারো ডোনেট করি, যেরকম আমরা ব্লাড ডোনেট করি, দ্যাটস আ লাইফ ডোনেশন অলসো। সেটাও একটা চিন্তা করার বিষয় যে তাতে আমরা মরে যাই না, বেঁচে থাকি। কিন্তু বাকি যে জিনিস, ধরো লাংস, হার্ট, কর্নিয়া, এইগুলো জিনিস যখন ট্রান্সপ্লান্টেড হয় তখন সেই মানুষটা বেঁচে নেই, রাইট? So imagine the psychological effect the psychological effect that anybody can have যখন তুমি জানতে পারছো যে তোমার যে হার্টটা বিট করছে আজকে তোমার বুকে, সেটা কারু কাছে ছিল। The severity of it, the tremendous আমি কি বলবো, যে মানে কেউ একজন নেই আজকে পৃথিবীতে যার জন্য তুমি বেঁচে আছো, এই যে রেসপন্সিবিলিটিটা, এই রেসপন্সিবিলিটিটাই অনেকের কাছে খুব ভারী হয়ে যেতে পারে, রাইট? মানে অনেকের কাছে কেন, আমাদের সকলের কাছেই। দ্য ফ্যাক্ট দ্যাট ইউ সার্ভাইভড বিকজ সামবডি ডিড নট, একটা হিউম্যান বিংয়ের কাছে এটা একটা সাংঘাতিক রকম বড় একটা লাইফ চেঞ্জিং, মাথা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্যে ট্রান্সপ্লান্টেড পিপল আর গিভেন আ লট অফ থেরাপি, আ লট অফ সাইকোলজিক্যাল সাপোর্ট টু গেট ইন টু দ্য নিউ লাইফ। সো এই রিসার্চ করার সময় সায়েন্টিস্টরা পেয়েছেন এরকম ঘটনা যে একটি মেয়ে 5 বছর বয়স, তার হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল, আরেকটি 3 বছরের বাচ্চার হার্ট সে পেয়েছিল, সেই 5 বছরের মেয়েটি। কারণ সেই 3 বছরের বাচ্চাটি একটা খেলতে গিয়ে একটা জানলা থেকে পড়ে গিয়ে that বাচ্চা did not survive. However, যখন সেই মেয়েটার জ্ঞান আসে, সেই 5 বছরের মেয়েটার যখন জ্ঞান আসে, সে যখন সুস্থ হয়ে যায়, তখন সে তার মাকে বলে যে আমি আর কোনোদিন পাওয়ার রেঞ্জার নিয়ে খেলবো না। পাওয়ার রেঞ্জার্স হচ্ছে এক রকমের টয়েস ফর কিডস। তখন তার মা ওকে বলে যে কেন তুমি পাওয়ার রেঞ্জার নিয়ে তো তুই কখনো খেলিস নি, হঠাৎ তুই পাওয়ার রেঞ্জারের কথা কেন বলছিস? তখন সে বলে না, আমি পাওয়ার রেঞ্জারটা নিতে গেছিলাম এবং তখন আমি জানলা থেকে পড়ে যাই। এটা ওই 5 বছরের মেয়েটার জানার কথা নয়, কারণ অবভিয়াসলি যে হার্টটা ডোনেট করেছিল, যে ফ্যামিলি হার্টটা ডোনেট করেছিল, তারা নিশ্চয়ই একটা 5 বছরের শিশুকে বলবে না যে তুমি কার কাছ থেকে হার্ট পাচ্ছ। আর অনেক সময় ডোনেশন ইজ ডান অ্যাননিমাসলি, বিকজ অনেক সময় যারা ডোনেট করে তারা জানাতে চায় না, বা তারা হয়তো এমনই শকে আছে যে তারা দে ডোন্ট হ্যাভ দ্য টাইম, দি এনার্জি অর দি মেন্টাল ক্যাপাসিটি টু ডিল উইথ দ্যাট আমার বাচ্চা, মানে সেই বাচ্চাটা কারুর বাচ্চা ছিল যে মারা গেছে, তার হার্ট ইজ বিটিং ইন আনাদার 5-year-old, মাইট বি ডিফিকাল্ট ফর সামবডি টু টেক। সেই জন্য ওই মেয়েটাকে কোনো সময় বলা হয়নি, এবং সেই মেয়েটি তারপর থেকে তার একটা অদ্ভুত ফিয়ার অফ হাইটস দেখা যায়। সে কোনো খোলা জানলার সামনে যেতে রাজি হয়নি, এবং কোনো পাওয়ার রেঞ্জার কখনো খেলতো না পাওয়ার রেঞ্জার নিয়ে। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার, সে কি করে জানলো? Now let me go to a little scientific, তোমরা একটু বোর হয়ে যেও না আজকে, বাট আমাদের দেহে অনেক জিনিস আছে, নিশ্চয়ই তোমরা জানো, দ্যাট ইজ ডিএনএ, যেটাকে আমরা জানি, যেটা আমাদের সকলের মধ্যে আছে। আরএনএ আর একটা জিনিস যেটা আছে। এই সব জিনিসের কি মেমোরি আছে?
শুধু কি ব্রেনের মেমোরি আছে, না অন্য কোনো মানে অন্য কোনো অর্গানসেরও মেমোরি আছে? তাদের নিশ্চয় একটা আছে। ধরো আমরা যারা কিছু কাজ করতে পছন্দ করি, ফর এক্সাম্পল আই লাভ নিটিং, আই কিপ অন নিটিং সামথিং অর দি আদার। আমি মানে এমব্রয়ডারি এমব্রয়ডারি করতে এবং উল বুনতে খুব ভালোবাসি। সো এখন আমার বুনতে বুনতে এমন অবস্থা হয়েছে যে আই ডু ইট উইদাউট লুকিং, সো ইট ইজ মাই মাসেল মেমোরি দ্যাট ইজ ওয়ার্কিং, রাইট? আমার হাতের যে মাসেলসগুলো, এগুলো এত সেট হয়ে গেছে যে এখন আমার দেখতে হয় না যে আমি কখন ঘর তুলছি, কখন কি করছি। আমি কারোর সাথে কথা বলতে বলতেও সেলাই করতে পারি। মানে আমি না, যারাই করতে পারে এইসব জিনিস, ওভার আ পিরিয়ড অফ টাইম উই ডেভেলপ মাসেল মেমোরি। ইট ইজ কল্ড মাসেল মেমোরি। যেরকম একটা কাজ বারবার করতে 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 ওটা তোমার ইউ ক্যান ডু ইট উইথ ইউর আইজ ক্লোজ, রাইট? সো তাহলে আমাদের সেলসের মধ্যে মেমোরি কেন থাকবে না? একটা স্টাডিতে বলা হয়েছে যে আমাদের যে ইন্ট্রাকার্ডিয়াক নার্ভাস সিস্টেম আছে, মানে আমাদের হার্টের যে নার্ভাস সিস্টেম আছে, হার্টেরও একটা নার্ভাস সিস্টেম আছে, সেটা একটা কমপ্লেক্স সিস্টেম অফ নিউরনস দিয়ে তৈরি, ঠিক আছে? নিউরনস মানে হচ্ছে যে দিয়ে ধরো তুমি যে কাজটা করবে, ব্রেনে যে খবরটা পৌঁছায় সেটা নার্ভাস সিস্টেম বা নিউরনস দিয়ে পৌঁছায়। সো বেসিক্যালি ট্রান্সপ্লান্টের সময় সেই নিউরনসগুলো বা কেমিক্যাল ট্রান্সমিটার্স, এরা হচ্ছে খবর পাঠানো টেলিগ্রাফ অফিস, এরাও ট্রান্সপ্লান্টের সময় চলে আসে যখন ট্রান্সপ্লান্টটা হয় একজনের কাছ থেকে অন্যজনের কাছে। এবার ব্যাপার হচ্ছে যে এই কমপ্লেক্স সিস্টেম অফ নিউরনসটাকে হার্ট ব্রেন বলা হয়। কারণ অনেক সময় দেখবে তুমি তোমার মনে হবে যে তোমার হার্ট এবং ব্রেনের মধ্যে অনেক ডিসঅ্যাসোসিয়েটিভ ব্যাপার হয়। মানে তোমার মাথা বলছে এটা করা উচিত, কিন্তু তোমার হার্ট বলছে না, করা উচিত না। মানে উই হ্যাভ দিস কাইন্ড অফ ডিসকাশনস উইথ আওয়ারসেলভস, রাইট? সো যদি তাই ধরা হয় যে এই নিউরো ট্রান্সমিটার্সগুলো ট্রান্সপ্লান্টের সময় অন্য লোকের বডিতে চলে আসে, তাহলে কি তারা যে মেসেজগুলো পাঠিয়েছে এতদিন, বা তারা যে মেসেজগুলো দিয়েছে এবং নিয়েছে, সেই মেসেজগুলো সেই যে পাচ্ছে তার বডিতে আসেনি? এবং তার থেকে কি তার ট্রান্সপ্লান্টের রেসিপিয়েন্ট, তার পার্সোনালিটি কি চেঞ্জ হয়নি? ইজ ইট পসিবল? আই ডোন্ট নো। তোমাদের কি মনে হয়? তোমাদের বলি 2008-এ সিলভিয়া বলে একজন ভদ্রমহিলার হার্ট ট্রান্সপ্লান্ট হয় আগেন। এবং সিলভিয়া যখন ঠিক হয়ে যায় তখন সে উঠে হঠাৎ তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি খাবে ইত্যাদি। মানে এটা ধরো তখন সিলভিয়া অনেকটা ভালো আছে, তখন সে উঠে হঠাৎ বলে যে আমি চিকেন নাগেটস খাবো আর গ্রিন পেপার খাবো। গ্রিন পেপার মানে ধরো ক্যাপসিকাম খাবো। তখন সবাই বাড়ির সকলে একটু অবাক হয়ে যায়, মানে চিকেন নাগেটস আর গ্রিন পেপার, এটা মানে ওকে, নট আ প্রবলেম। কিন্তু কিন্তু সিলভিয়া ডেকে বলে শোনো শোনো শোনো, কেনটাকি ফ্রাইড চিকেন বা KFC যে ব্র্যান্ডটা, সেইটার থেকে চিকেন নাগেটস আনবে, আমি অন্য কোনো জায়গা থেকে চিকেন নাগেটস চাই না। সবাই একটু অবাক হলেও তারপরে ওর এত বড় সার্জারি হয়েছে, ও ঠিক হয়েছে, এনে দিয়েছে। এবার বেশ কিছুদিন পরে, মানে বছর দেড়েক পরে, সিলভিয়া যার কাছ থেকে হার্টটা পেয়েছিল সেই ফ্যামিলি রাজি হয় ওদের সাথে দেখা করার জন্য। এবং দেখা করার পরে ও প্রথম কথা যেটা জিজ্ঞেস করে ডোনারের ফ্যামিলিকে, যে আচ্ছা যে দিয়েছিল তার নাম এখানে উল্লেখিত নয়, যে সে কি গ্রিন পেপার আর চিকেন নাগেট খেতে ভালোবাসতো? তখন তারা অবাক হয়ে গিয়ে বলে যে মানে যে হার্টটা, মানে যার কাছ থেকে সিলভিয়া হার্টটা পেয়েছিল, সে একজন ইয়াং ছেলে ছিল যার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে সে ব্রেন ডেড হয়ে যায়। এবং তার আত্মীয় স্বজনরা বলে যে তুমি কি করে জানলে? ও ভীষণ চিকেন নাগেটস আর গ্রিন পেপার খেতে ভালোবাসতো। এমনকি যেদিনকে ওর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের জায়গাও একটা চিকেন নাগেটের প্যাকেট পাওয়া গেছিল। মানে ও এত ভালোবাসতো এই জিনিসটা খেতে। সো তোমরা বলো যে ইজ ইট বিকজ সিলভিয়া নিউ অ্যাবাউট ইট,
did hear the doctors say, but ডক্টররা হঠাৎ চিকেন নাগেট বা এই জিনিস নিয়ে কেন ইয়ে করতে চাইবে, ডিসকাস করতে চাইবে? আবার আর একটা জায়গায় হয়েছিল যে একজন 56 বছরের কলেজ প্রফেসর, তিনি একজন পুলিশ অফিসারের মানে পুলিশ অফিসার মারা গেছিলেন। তিনি তাকে ফেটালি শ্যুট করা হয়েছিল তার মুখের ওপরে, এবং তিনি ওখানেই ব্রেন ডেড হয়ে যান, এবং তার হাতটা ওই প্রফেসর পেয়েছিলেন। অ্যান্ড প্রফেসর অনেক দিন ধরে মানে মানে যখন উনি জ্ঞান আসে এবং কথা বলতে পারেন, তখন তিনি উঠে প্রথমেই বলেন যে আমার মুখটা খুব জ্বালা করছে, আমার খুব মুখটা জ্বালা করছে, মনে হচ্ছে যে আমার প্রচণ্ড মানে একটা আলো আমার মুখের মধ্যে ঢুকে গেছে, এবং তারপরে আমার মুখটা খুব জ্বালা করতে শুরু করছে, খুব এইসব জায়গাগুলো খুব জ্বালা করতে শুরু করছে। মানে ইট ইজ এক্স্যাক্টলি হাউ দ্য বুলেট মাস্ট হ্যাভ হিট অ্যান্ড হাউ দ্য পার্সন মাস্ট হ্যাভ ফেল্ট মিনিটস বিফোর হি ডাইড। সো আই ডোন্ট নো, তোমাদের কি মনে হয় যে এটা কি সম্ভব, এটা কি ইজ আ পসিবিলিটি? So going back to the Naina Bas Eyes, যেটা অরিজিনাল স্টোরি, সেই অরিজিনাল স্টোরিতে একটি মেয়ে যে থাইল্যান্ডে তখন মানে কোনো একটা সিটিতে থাকতো থাইল্যান্ডের, তার একবার কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়, এবং সে যখন ঘুম থেকে ওঠে, মানে সে যখন জেগে ওঠে হসপিটালে, প্রথম দিন রাত্রিরে তার যখন একটু আবছা আবছা, তার যখন একটু সেন্স আসে যে সে এত বড় একটা সার্জারি থেকে উঠেছে, সে আইসিইউতে আছে এবং আছে, সে দেখে কিছু শ্যাডোই লোক, মানে কিছু ছায়া ছায়া লোক ওরই পাশের বেডে একজন শুয়ে আছে, তাকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। ও কিছু বুঝতে পারেনি, কারণ বুঝতে পারছো তো ওর এত ড্রাগ ছিল, তার উপরে এত অ্যানেস্থেসিয়া এবং এরকম জিনিসপত্র ওর উপরে পড়েছে যে শি ওয়াজ নট ইন দ্য রাইট ফ্রেম অফ মাইন্ড। বা দুদিন পরে যখন ওর ঠিকঠাক জ্ঞান আসে, তখন ও জানতে পারে যে সেই রাত্রিরে সেই বেডের লোকটি মারা গেছিল। এনিওয়ে শি ডিড নট, মানে ও অতটা ওটা ইয়ে করেনি, তখন নতুন নতুন ও চোখ পেয়েছে। আর ট্রান্সপ্লান্ট হয়ে গেলেই যে একদম দেখতে শুরু করবে এরকম না, আস্তে 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 দৃষ্টিটা আসে, বুঝতে পারছো তো? এরকম প্রথম অনেক দিন ও এরকম ঝাপসা ঝাপসা অনেক কিছু দেখেছে, কিছু বুঝতে পারেনি, এবং তারপরে আস্তে আস্তে যখন সে ঠিক হয়ে তার বাড়িতে চলে যায়, এবং তার বাড়িতে যাওয়ার পর সে একটা নর্মাল একটা মেয়ে ছিল, মানে একটা কোথাও কাজ করতো, সে শহরে থাকতো, সে সাংঘাতিক সাংঘাতিক রকম জিনিস দেখতে শুরু করে। একদিনকে সে বিকেলবেলা পার্কে হাঁটতে গেছে, পার্কে হাঁটতে গিয়ে সে মানে আমরা যেরকম পার্কে গিয়ে মাঝে মাঝে ঘাসে বসি, মাঠে বসি, বা কোনো সুন্দর গাছ থাকলে তার নিচে বসি, তো ওরকম ও একটা গাছের নিচে বসেছিল এবং বসে দেখছিল, মানে আবার চোখের দৃষ্টি পেয়েছে, সমস্ত জিনিস ভালো করে দেখছিল। তো দেখতে দেখতে ওর হঠাৎ মনে হয়, মানে ধরো দেখছে, দেখতে দেখতে এরকম পাশে হাত রেখেছে, এরকম হাত রেখে এরকম করতে করতে ওর হাতে কিছু একটা লাগে, হাতটা তুলে নিয়ে এসে দেখে হাতে লাল লাল কিছু লেগেছে। তখন ওটা অবাক হয়ে যায়, অবাক হয়ে গিয়ে এরকম পাশে তাকায়, পাশে তাকিয়ে দেখে একটা জুতো যার মধ্যে লাল লাল জিনিস লেগে আছে। তখন ও ভাবছে এটা কি লেগেছে, বুঝতে পারছে না। তারপরে আস্তে 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 ও জুতোটা দেখে যখন ওপর দিকে তাকাচ্ছে, মানে জুতোটা ওর পাশে আছে, এবার ওর পাশের দিকে তাকাচ্ছে, তখন দেখছে একটু দূরে, মানে জুতোটা যদি এখানে থাকে একটু দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা একদম পুরো রক্তাক্ত, তার মাথা থেকে পা অবধি পুরো রক্ত লেগে আছে, চারি জায়গায় চাপ 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 রক্ত। আর মেয়েটা ওরকম দাঁড়িয়ে আছে, এক পায়ে একটা জুতো আছে আর একটা জুতো ওইখানে পড়ে আছে। ও তো দেখে চিৎকার করে, মানে এরকম করে পেছনে চলে যায় চিৎকার করে। তোর সঙ্গে যে ছিল সে এসে বলছে কি হয়েছে কি হয়েছে, তখন বলছে দেখেছ তুমি ওখানে ওটা দেখেছ? তখন বলছে কি দেখেছি, কিছু দেখিনি তো। বলছে দেখো ওখানে জুতো আছে একটা। বলছে না ওখানে তো কোনো জুতো নেই। তখন ও আবার তাকিয়ে দেখেছে, তখন দেখছে কোনো জুতো নেই, দের ইজ নাথিং দের। তো তখন বুঝতে পারছে না কি হয়েছে, ওর কি মাথা খারাপ হয়ে গেল, ও নিজেই বুঝতে পারছে না ওর কি হয়েছে। এর ঠিক দুদিন বাদে ও জানতে পারে যে ওই পার্কে ওরমভাবে একজন মহিলা খুন হয়েছিলেন,
এবং এক্স্যাক্টলি ওইভাবে ওর বডিটা পাওয়া গেছে, মানে একটা জুতো একটু দূরে এবং একটা জুতো মহিলার পায়ে, মানে ও খবরের কাগজে পড়ে। হতবাক হয়ে যায় ও, মানে শি স ইট বিফোর ইট হ্যাপেন্ড। যাই হোক, আবার দিন যাচ্ছে, ও একটু মন মরা হয়ে পড়েছে, কারণ এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত যদি তুমি জিনিস দেখতে থাকো, এরকম খারাপ জিনিস দেখতে থাকো, তুমি জিনিসটাকে কিভাবে নেবে তুমি বুঝতে পারছো না। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে একজন মহিলার সাথে ওর, মানে এরকম প্রায় হয় না, রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ একজন কেউ সামনে এসে যায়, এরকম একজন মহিলার সাথে মানে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ওর একটা, মানে একটা ভিজুয়াল, একটা ভেতর থেকে ফিলিং আছে যে মহিলা, মানে ও ফিলিংটা আছে হচ্ছে ও দেখতে পাচ্ছে যে মহিলা গভীর জলের মধ্যে ডুবে যাচ্ছে, কিছুতেই আর উঠতে পারছে না, জলে ডুবে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে, কিছুতেই জল থেকে উঠতে পারছে না। তখন ও মহিলার কাছে দৌড়ে দৌড়ে যায়, গিয়ে বলে, শুনুন শুনুন, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি একটা কথা বলবো, আপনি প্লিজ আমার এই কথাটা শুনবেন। মহিলা একটু বিরক্ত হন, বিরক্ত হয়ে বলেন, কি কি শুনতে হবে তোমার, কি কথা? তো ও বলে যে আপনি না কয়েকদিন একটু জল থেকে দূরে থাকবেন। সে বলে, জল থেকে দূরে থাকবো? আমি তো জলের কাছে কাছে যাচ্ছি না, জল থেকে দূরে থাকার কি আছে? এরকম তুমি কি অদ্ভুত কথা বলছো, তোমার আমি চিনি না জানি না, এরকম তুমি হঠাৎ জল থেকে দূরে থাকবে এরকম বলছো কেন? তো বলছে, না আমি এরকম দেখলাম আপনি জলে ডুবে যাচ্ছেন, আপনি একটু সাবধানে থাকবেন। আর সে ওকে এতটা সিরিয়াসলি নেয় না, কারণ সে ওকে চেনে না, জানে না, কিছু না। হবি তো সেই দিনকে সন্ধেবেলায় আবার জানা যায় যে একজন মহিলা তার নিজের বাড়িতে বাথটাবের মধ্যে ডুবে গেছে, পা স্লিপ করে পড়ে গিয়ে ওনার মাথার পেছনে লাগেন, এবং ওনার কোনো সেন্স ছিল না জল থেকে উঠে আসা, সেই জন্য উনি জলে ডুবে যান। সেই মহিলা যাকে ও দেখেছিল রাস্তায়। এইটা হওয়ার পরে ওর ভেতরে একটা সাংঘাতিক চেঞ্জ আসে। এই যে জিনিসগুলো ও বলতে পারছে না, কিন্তু এগুলো দেখছে, রাত্রির পর রাত্রির ও স্বপ্ন দেখছে, যাদেরকে চেনে না, যাদেরকে জানে না, তাদের বিভৎস মৃত্যুর স্বপ্ন দেখছে। ও মানে স্থির থাকতে পারছে না, কোনো মানুষই স্থির থাকতে পারছিল না, মানে থাকার কথা নয়। ওর দিনের বেলা রাত্রির বেলা কোনো রকম শান্তি নেই, যখনই ও চোখ খুলছে তখনই এইসব জিনিস দেখছে। তখন ও গিয়ে ওর যে বন্ধু ছিল, যে সাইকিয়াট্রিস্ট ছিল খুব সম্ভবত, তাকে গিয়ে বলে। সে তখন বলে, না দেখো, তোমার এটা তো নতুন একটা জিনিস হয়েছে, সেই জন্য হয়তো তোমার এগুলো এফেক্ট হচ্ছে। তখন ও বলে, আমি কি করে তোমাকে বুঝিয়ে বলবো এটা হচ্ছে না, আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, কিছু করতে পারছি না, কারণ আমি এইরকম জিনিস দেখছি। তখন ওই লোক, মানে ছেলেটা ওকে পছন্দ করতো, মানে এটা আমি তোমার মুভির গল্পটা বলছি, মানে ওই অ্যাকচুয়াল লেজেন্ডেও তাই, মানে অ্যাকচুয়াল গল্পটাতেও তাই আছে, যে ওই মেয়েটা একজন বন্ধুর কাছে যায়, সেই বন্ধুর সাইকিয়াট্রিস্ট ছিল কিনা জানা যায়নি, বাট তর্কের খাতিরে ধরে নাও সাইকিয়াট্রিস্ট ছিল। তখন সে ঠিক করে যে ওরা জানার চেষ্টা করবে যে চোখটা কার কাছ থেকে পাওয়া গেছে। সেটা একটু মুশকিলের ব্যাপার, সবসময় তো হসপিটাল বলতে চায় না। তো যাই হোক, ওরা অনেক খোঁজাখুঁজি করার পরে জানতে পারে যে এই মেয়েটি যে চোখটা পেয়েছে, সেই চোখটা ও এমন একজনের কাছ থেকে পেয়েছিল যে গ্রামে থাকে, মানে একটু একটু গ্রামের দিকে থাকে। তখন ওরা ঠিক করে সেই গ্রামে গিয়ে খোঁজ নেবে যে কে। তখন যখন ওরা গ্রামে যায়, তখন ওরা জানতে পারে যে কেউ ওদের সাথে কথা বলতে রাজি হচ্ছে না, এই মেয়েটার নাম বললেই কেউ রাজি হচ্ছে না, মানে ইনসিডেন্টলি ওটাও একজন মহিলা ছিল। তারপরে করতে 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 ওরা একজনের কাছ থেকে খবর পায় এবং জানতে পারে যে এই মহিলা যে মারা গেছে, তাকে গ্রামের লোকেরা ডাইনি বলে মনে করতো যে তার মধ্যে কোনো অশুভ শক্তি আছে, কারণ ও অনেকবার এরকম ধরনের কথা বলেছে, কেউ মরে যাওয়ার কথা বলেছে এবং সেই লোকটা মরে গেছে। ওরা কখনো 2 and 2 করে দেখেনি যে ও অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছিল এবং সকলকে সাবধান করার চেষ্টা করছিল, কিন্তু ওরা গোটা জিনিসটা ভুল বুঝেছে ওকে, এবং ভুল বোঝার জন্যে মানে ওর কোনো কথাই কেউ কোনোদিন শোনেনি, এবং ওকে সবসময় ডাইনি, অশুভ আত্মা এরকম বলে দূর করে দিয়েছিল। এবং একটা সময় মেয়েটা দেখতে পায় যে একটা গ্রামে প্রচণ্ড একটা বিরাট বড় অগ্নিকাণ্ড হতে চলেছে,
মানে ওদের ওখানে একটা মেলা হয়, সেই মেলাতে কোনো কারণে আগুন লেগে যাবে এবং আগুনটা শুধু মেলার মধ্যে থাকবে না, সেই আগুনটা গোটা জায়গায় লেগে যাবে। মানে এটাও দেখতে পায় এবং এর দিনের পর দিন ও দেখতে পায় যে মাল্টিপল লোক মারা যাচ্ছে, মাল্টিপল বাড়ি জ্বলে যাচ্ছে। তখন ও গিয়ে আবার গ্রামের লোকেদেরকে হাতে পায়ে ধরে বলে যে তোমরা এবার মেলাটা করো না, এরকম একটা জিনিস হতে চলেছে। কিন্তু যা হয়, গ্রামের লোকেরা ওর কথা শোনে না এবং না শোনার জন্যে প্রথম 2-3 দিন মেলা ওয়াজ ফাইন, কিন্তু তৃতীয় দিন না চতুর্থ দিন কোনো একজনের গাফিলতিতে অ্যাকচুয়ালি আগুন লাগে এবং অনেক লোক, অনেক ক্ষতি, অনেক কিছু হয়। মানে লোকেরা বাড়ির মধ্যে থেকে বেরোনোর চান্স পায়নি, এমনভাবে আগুনে পুড়ে গেছে। এবার গোটা ঘটনাটা হয়ে যাওয়ার পরে গ্রামের লোকেদের একবারও মনে হয়নি যে ওর কথা শোনা উচিত ছিল, কিন্তু ওর ওপরে ওরা রেগে যায় যে ওই, মানে ওরা মনে করে ওই কোনো অভিশাপ দিয়েছে, সেই জন্য এরকম হয়েছে আমাদের গ্রামে, এবং ওকে অকথ্য অত্যাচার করার চেষ্টা করে এবং ওকে অকথ্য গালাগালি দেওয়ার চেষ্টা করে, গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে, এক্সেট্রা এক্সেট্রা করতে বলে। তো এই সবের যে একটা চাপ, প্লাস ও যে কন্টিনিউয়াসলি দেখছে এইগুলো জিনিস, এই সব কিছুর জন্যে ও মানে পাগল হয়ে যায় এবং পাগল হয়ে গিয়ে কোনো একদিন নিজের জীবন নিয়ে নেয়, মানে মরে যায়। এবং ওর চোখ চলে আসে এই থাইল্যান্ডের সিটিতে যে মেয়েটি থাকে তার কাছে। সো এই মেয়েটি যখন এইসব জানতে পারে, তখন মেয়েটির মাথায় হাত। ও কি এটা চেয়েছে? এটা কি বরদান? এটা বরদান নয়, ওর কাছে এটা একটা অভিশাপ, এটা একটা বরদান নয়। সো গল্পর খাতিরে মুভিতে দেখানো হয়েছে যে ও আবার অন্ধ হয়ে যায় এবং she is very happy because she doesn't have to see all these things. বাট থাইল্যান্ডে যে গল্পটা আছে তাতে লেখা আছে যে মেয়েটি এত মানে বিহ্বল হয়ে পড়ে, এত ভয় পেয়ে যায় যে মেয়েটি ডাক্তারকে বলে যে তুমি আমার চোখ নিয়ে নাও, আমার চোখ রাখবো না। এবং নাকি ডাক্তার তার চোখ, মানে সে যেহেতু সে বলেছে যে আমার দরকার নেই, তোমরা নিয়ে নাও, সেহেতু নাকি তার ওখান থেকে বার করে অন্য কাউকে ট্রান্সপ্লান্ট করেছে এবং নাকি সেই চোখ এখনো নাকি বেঁচে আছে। কেউ না কেউ এরকম জিনিস দেখতে থাকে। নাও আই হ্যাভ নো আইডিয়া সত্যি মিথ্যের কোনো ব্যাপার, আমি মাথা যেরকম বলেছি তোমার মন মাথা আমার খোলা, কিন্তু আই থট দিস ইজ আ ভেরি ইন্ট্রিগিং ডিসকাশন, বিকজ আমাদের বডিতে কি হয় এবং সেই রহস্য তো এখনো সব কিছুটা বেরিয়ে পড়েনি, সায়েন্স হ্যাজন্ট বিন এবল টু ডিসকভার এভরিথিং। So could be possible, right? There could be possible. There could be a possibility that there are cellular memories. লোকের খাওয়া চেঞ্জ হয়ে গেছে, লোকের অনেক জিনিস মনে পড়েছে, লোকের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, ভালো জিনিসও হয়েছে, ভালো জিনিসও হয়েছে। লোকে অনেক বেশি মানে আর্টস অ্যান্ড কালচারের দিকে একজন চলে গেছিলো, যার এরকম ট্রান্সপ্লান্ট হয়েছিল, সে হঠাৎ পিয়ানো বাজাতে শুরু করে এবং খুব ভালো পিয়ানো বাজাতে শুরু করে। সেটা ভালো খারাপ মিলিয়ে হয়েছে, কিন্তু গোটা জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। যেমন ধরো, মানে দিস ইজ নট এ ট্রান্সপ্লান্ট, বাট যারা মা, তাদের মধ্যে একটা সেন্স থাকে না যে তাদের বাচ্চাদের যদি কিছু হয় তারা জানতে পারে। নাও ইউ নো দ্যাট it has been proved by science যে মায়ের মধ্যে বাচ্চার ডিএনএ থেকে যায়, সে তোমার একটা বাচ্চা হোক বা তোমার মাল্টিপল বাচ্চা হোক, সেই মাল্টিপল ডিএনএ stays on inside you after the baby is born, and that is your umbilical connection or that is your DNA connection with your child. সেই জন্যে তুমি বা যারা মা তারা জানতে পারে অনেক সময়, তাদের সিক্স সেন্স বা তাদের ওই সেলুলার মেমোরি থেকে তারা জানতে পারে যে তাদের বাচ্চাদের কি হচ্ছে। সো ইফ দ্যাট ইজ পসিবল, ওয়াই নট দিস ইজ মাই কোয়েশ্চেন। যাই হোক, আমি অনেকক্ষণ ধরে ব্যাক করলাম, তোমাদের কেমন লাগলো তুমি বলো। আমি ওপর থেকে দেখছি,
লাভলি নাহুম নিয়ে আমরা কথা বলেছি। হ্যাঁ, ভূত ওয়াজ আ ভেরি গুড মুভি। আই লাভড ভূত, আই লাভড কন, আই লাভড ভূত অফ উর্মিলা মাতোয়ানকার। হ্যাঁ প্রিয়দর্শিনী, হ্যাঁ খুব 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 ভয়ের ছিল সিনেমাটা। হ্যালো অরূপা, গুড ইভিনিং। গীতাদি, সাইকোলজিক্যাল এফেক্ট আছে। কালকে আমি রাজীবের সাথে অনেকক্ষণ ডিসকাস করেছি এই নিয়ে, এবং ও বলেছে দের ইজ আ ডিপ সাইকোলজিক্যাল এফেক্ট পিপল হ্যাভ ওয়েন দে হ্যাভ আ ট্রান্সপ্লান্ট। লাইক আই সেড, এনিওয়ে তারা অসুস্থ লোক, তাদের প্রাণের আশা অনেক সময় থাকে না, কিন্তু তারা যখন একটা নতুন অর্গান পায় তাদের একটা নতুন জীবন আসে। কিন্তু সেই অর্গান বা সেই সেলসের মধ্যে, সেই যে টিস্যু বা সেলসের মধ্যে মেমোরি কি আছে? আই ডোন্ট নো। হ্যালো তাপসী, দার্জিলিং থেকে ফিরলে? ফাইন, থ্যাংক ইউ ফর কামিং ফর দ্য লাইভ। থ্যাংক ইউ প্রিয়দর্শিনী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি লজ্জা দিচ্ছ আমাকে প্রিয়দর্শিনী। হ্যালো তন্দ্রা। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ মিরর্স বা এরকম ধরনের কার্সড অবজেক্ট। সুচরিতা, আই ডোন্ট নো, কিন্তু আমার মনে হয় হতে পারে। দেখো তোমার হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, সো ইটস আ রেলম যেটা আমরা জানি না। থ্যাংক ইউ ইন্দ্রাণী। সেলের মেমোরি হয়, হ্যাঁ ইন্দ্রাণী বলতে পারবে, ঠিক কথা। থ্যাংক ইউ সুচরিতা। আমি ক্রাইমের গল্প বলবো, আমি কিছু জোগাড় করছি তারপরে বলবো। মানে আমি ক্রাইমের গল্প বলতে ভালোবাসি, কিন্তু যেখানে ক্রাইমের গল্পগুলো ইন্টারেস্টিং হয়। বেসিক্যালি খুন করে দিল, মেরে ফেললো, ভাল লাগে না আমার। একটু অন্য ধরনের ক্রাইমের গল্প ভালো লাগে। এবং আমি একটা খুব ভালো টুইস্টেড টিউসডেরও গল্প পেয়েছি, একটা বই শেষ করছি, এখনো শেষ করিনি, তোমাদেরকে বলবো। থ্যাংক ইউ তনু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রিয়দর্শিনী। Okay, so I will go to my next story, my second story. সেকেন্ড স্টোরিটা তোমাদের কতটা ইন্টারেস্টিং লাগবে আমি জানি না, বাট এটা আমার দিদার গল্প। হ্যাঁ আমি বলছি গল্প, এটা আমার দিদার থেকে শোনা গল্প। এই গল্পটা আমার ভীষণ ভালো লাগতো। মানে আগেন, সত্যি মিথ্যের কথা আমি কোনো গ্যারান্টি নিতে পারবো না, কিন্তু আমার দিদা এই গল্পটা আমাকে বলেছিলেন এবং আমি মনে করি যে সত্যি সত্যি এটা হয়েছিল। যার হয়েছিল আমি তাকে দেখিনি, কিন্তু আমার মা তাকে দেখেছে। সো আমার দিদার 11 বছর বয়সে বিয়ে হয়ে যায়। ওনার বাপের বাড়ি ছিল রংপুর ডিস্ট্রিক্ট বা রংপুর জেলাতে, বাংলাদেশ, এটা এখন বাংলাদেশে। এবং উনি বিয়ে হয়ে আসেন রাজশাহী বলে আরেকটি জায়গায়। তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছ নাম, যদি না শুনে থাকো, রাজশাহী একটা ডিস্ট্রিক্ট যেটা তোমার পদ্মার খুব কাছে, অ্যান্ড হেন্স আমাদের ভারতবর্ষ মুর্শিদাবাদের কাছে, মানে এপার ওপার বেসিক্যালি। সো আমার আমার বাবারাও রাজশাহীতে সেটেল ছিলেন এবং আমার মারাও রাজশাহীতে সেটেল ছিলেন, আলাদা আলাদা জায়গায় অবভিয়াসলি। সো পুথিয়া বলে একটা জায়গায় আমার দাদুদের বাড়ি ছিল। সো দিদা যখন বিয়ে হয়ে আসে, তখন তার বয়স 11। এবার 11 বছরের মেয়ে, আস্তে 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 মিলিয়ে ঝুলিয়ে থাকতে হবে, তো অবভিয়াসলি বড় বাড়ি। আমার দিদা ছিল সেজোজা, মানে সেজো ছেলের বউ, ঠিক আছে, বড় মেজো সেজো ছেলের বউ। তো আমার দিদা অবভিয়াসলি তখন মানে বড় জা এবং মেজো জায়ের থেকে খানিকটা ছোট। ননদ টনদ ছিল, তাদের সাথে খেলাধুলো করতো, বাড়ির লোকজনের সাথে খেলাধুলো করতো। মানে অ্যাকচুয়ালি ছোট ছিল, আর মানে সেরকম একটা মানে সিরিয়াস কিছু ছিল না লাইফে বলতে পারো। দাদু তখন আইএ পাশ করেছেন, করে কলকাতা ইউনিভার্সিটিতে উনি বিএ এলএলবি পড়তে এসেছিলেন। তো উনি মোটামুটি কলকাতায় থাকতেন মোস্ট অফ দ্য টাইম, দিদা বাড়িতে থাকতেন। দিদা তখন অল্প অল্প পড়াশোনা করতে জানতো এবং ছোট ছোট চিঠি চিঠি লিখতো, এক্সেট্রা এক্সেট্রা। মানে যদিও
নট পার্ট অফ দ্য গল্প, তাও তোমাদেরকে বলছি। আমার দিদা খুব ফুটবল খেলতে ভালোবাসতো। সো বিয়ের পরে তো ফুটবল খেলতে পারবে না, কারণ বিয়ের পরে শাড়ি পরতে হবে। তো একবার যখন দাদু কলকাতা থেকে এসছে, তখন দেখছে যে বউ খুব মন মরা হয়ে বসে আছে। তখন দাদু জিজ্ঞেস করেছে যে তোমার কি হয়েছে, তুমি কেন এত মন মরা হয়ে বসে আছো? তখন দিদা বলেছে যে, অনেক ভয় ভয় দাদুকে বলেছে যে আমার খুব ফুটবল খেলতে ইচ্ছে করছে, আমি অনেকদিন ফুটবল খেলিনি। তখন দাদু কিছু বলেননি, চলে গেছে। দিদা ভেবেছে যা, কোনো পাত্তা দিইনি। বেশ খানিকক্ষণ পরে দাদু একটা জুতো নিয়ে এসছে, নিজের জুতো। তার মধ্যে অনেকগুলো কিছু তুলো ফুলো ঢুকিয়ে, মানে দিদার পা তো ছোটো সাইজের ছিল, তো পা ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে এসছে। নিয়ে এসে বলছে যে চলো। বলছে কোথায়? বলছে তুমি চলো না, জিজ্ঞেস করছো কেন? তো দিদাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওদের বাড়িতে তখন গাড়ি ছিল, ঘোড়া, ওই কি এক্কা গাড়ি না ঘোড়ার গাড়ি কি বলতো। তো তাই সেই যে সহিস ছিল, তাকে বলেছে যে তুই ছেড়ে দে, আমি নিয়ে যাব। সে বলছে না দাদা আপনি, তো সে নিয়ে বেশ অনেকটা দূরে, বাড়ি থেকে অনেকটা দূরে একটা মাঠে নিয়ে গেছে। নিয়ে গিয়ে দিদাকে বলেছে যে শাড়িটা একটু তোলো, তুলে জুতোটা পরিয়ে দিয়েছে। দিদা তো বলছে যে আমি তো পাগল হয়ে গেছি, আমাকে জুতো পরিয়ে দিচ্ছে আমার বর, আমার মাটা তো বলে দিয়েছে বর পায়ে হাত দেয় না, এক্সেট্রা এক্সেট্রা। তারপরে দাদু একা গাড়ি থেকে একটা ফুটবল বার করেছে, বার করে বলছে চলো তুমি আর আমি খেলবো। তো ওরা দুজনে ওইখানে ফুটবল খেলেছিল। আর মাঝে মাঝে দাদু যখন থাকতো তখন দিদাকে নিয়ে আসতো ফুটবল খেলার জন্য। এটা আমার দিদার খুব একটা প্রাণের মনের গল্প ছিল। আই ফাউন্ড ইট সো সুইট, ইট ওয়াজ সো সুইট। যাই হোক, হ্যাঁ খুব মিষ্টি বর ছিল। সো যাই হোক, তো যাই হোক, এবার দাদু যখন থাকতো না তখন দিদার বন্ধু মানে বাড়ির লোকজনই হতো। আর দিদার যে শাশুড়ি ছিলেন, মানে আমার যে দিদার শাশুড়ি মানে দাদুর মা, বড় মা, তার একটা বন্ধু থাকতো কাছাকাছি। ওনারা গ্রাম থেকে সম্পর্ক, মানে ওই মহিলা ওনার দিদার ওই শাশুড়ির যে বন্ধু, তারও রাজশাহীতে বিয়ে হয়েছিল, এবং ঘটনাচক্রে ওরা একই পাড়ার মধ্যে এসেছিল, বেশ 4-5টা বাড়ি বাদে এরকম ছিল। তো আবার বন্ধুদের দেখা হয়েছে, কথাবার্তা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে এইসব। তো দিদাকে নিয়ে গিয়ে সেই বন্ধুর বাড়িতে দেখা করিয়ে দিয়েছে। সেই বন্ধু মানে তখন বন্ধু মানে আত্মীয় স্বজনের মতন ছিল, মানে ইট ওয়াজ নট এ বন্ধু বন্ধু, ইট ওয়াজ লাইক দুটো বাড়ির মধ্যে একদম সহৃদয় সম্পর্ক ছিল। সো ওই ভদ্রমহিলারও ওরকম 4-5টা ছেলে বা 4টে ছেলে এরকম ধরনের ব্যাপার, মানে সকলেরই তখন বড় বড় সংসার হতো। তো আমি ভদ্রমহিলার নামটা ভুলে গেছি, মানে আমার বড় মার মানে দিদার শাশুড়ির বন্ধুর নামটা ভুলে গেছি, বাট গল্পের খাতিরে লেটস সে ওনার নাম গিরিজা। তো গিরিজা দেবীর ওরকম 4-5টা ছেলে মেয়ে ছিল। এবং এরকম কিছুদিন যাওয়ার পরে, মানে দিদার বিয়ে হওয়ার বোধহয় বছর খানেক বছর দেড়েক বাদে ওরা একটা খুব খারাপ সংবাদ পায় যে গিরিজার যে ছোট বউ, একদম ছোট বউ, তার তখন বাচ্চার বয়স মাত্র 6 মাস, তিনি মারা যান কোনো কারণে। কমপ্লিকেশন হয়েছিল বাচ্চা হওয়ার সময় বা তারপরে, এবং সেটা থেকে ওনার একটা ইনফেকশন হয়, এবং সেই ইনফেকশনটা এমনই ছিল যে ওনাকে বাঁচানো যায়নি, উনি মারা গেছেন। তো অবভিয়াসলি বুঝতে পারছো যে ছোট বউ, তার 6 মাসের বাচ্চা, অবভিয়াসলি তার খুবই কম বয়স ছিল, এবং বাচ্চারও খুব কম বয়স। তো যাই হোক, দিস ওয়াজ ভেরি স্যাড, সকলে খুব দুঃখিত, সকলে মানে জয়েন্ট ফ্যামিলি, বাচ্চাকে মানুষ করবে ইত্যাদি ইত্যাদি, এরকম করতে করতে মাসখানেক মতো চলে গেছে। আর মাসখানেক মাস দেড়েক যাওয়ার পরে সেই গিরিজা দি, মানে গিরিজা কি বলবো, গিরিজার দিদু বলি, গিরিজা দিদু আমার বড় মার কাছে এসেছে, এসে কথা বলতে পারছে না। তখন বড় মা বলেছে যে, বড় মা মানে বুঝতে পারছো তো আমার দিদার শাশুড়ি। তো বড় মা বলছে কি রে তোর কি হয়েছে, এরকম করছিস কেন, তুই এরকম হাঁস ফাঁস করছিস, নিঃশ্বাস নিতে পারছিস না। তখন উনি বলেছেন যে আমি তোকে বলে বোঝাতে পারবো না, আমাদের খুব খারাপ, মানে আমাদের সাংঘাতিক অবস্থা। তো বলছে কি হয়েছে? তো বলছে যে ওই আমার ছোট বউ জানিস তো যায়নি, ও এখনো আছে। তখন আমার মানে দিদার শাশুড়ি বলেছে, বড় মা বলেছে যে
যায়নি, আছে। কি বলছিস তুই গিরিজা, পাগল হয়ে গেছিস? নাতিটাকে তোকে দেখতে হবে, একটা ছোট 6 মাসের বাচ্চা। বলছে আমরা নাতিকে দেখি না, নাতির মা নাতিকে দেখে। তখন উনি বলছেন হোয়াট, মানে হোয়াট বলেননি অবশ্যই, উনি বলছেন হ্যাঁ, নাতিকে নাতির মা কি করে দেখবে, নাতির মা তো চলে গেছে, আজকে 1 মাস হয়ে গেছে। তো বলছে না, নাতির মা নাতিকে দেখে। না মানে বাচ্চাটা নাকি, উনি তারপরে গল্প বলতে শুরু করলেন যে এরকম মানে দিন 7 দিন 10 বা হোয়াট এভার 13 দিনের মাথায় কাজ ফাজ এরকম সময় অতটা বাড়ির লোকে খেয়াল করেনি, কিন্তু তারপরে বাড়ির লোকে খেয়াল করতে শুরু করলো যে বাচ্চা কখনো কাঁদে না। হুম। এখন দেখো অত বড় একটা বাড়ি, সেখানে তো একজন বাচ্চাকে কোলে নিয়ে সবসময় বসে নেই, বাচ্চাকে দোলনার মধ্যে রাখা হয়, কাজের মধ্যে রাখা হয়, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাচ্চা কখনো কাঁদে না। বাচ্চাকে খাওয়াতে গেলে দেখা হচ্ছে যে বাচ্চা না অলরেডি খাওয়া হয়ে গেছে, বাচ্চা কার সাথে দেখে হাসাহাসি করে, মানে বাচ্চারা যেরকম মানে 6 মাসের একটা বাচ্চা যেরকম তুমি কাছে গেলে হাসবে, একটু তোমার আঙুলটা ধরার চেষ্টা করবে, তুমি যদি আঙুলটা এরকম করো ধরার চেষ্টা করবে, কেউ যদি গালের মধ্যে এরকম করে বাচ্চারা যেরকম হাসে ওরকম হচ্ছে, কিন্তু ওরা কাউকে দেখতে পাচ্ছে না, দোলনাটা দুলছে। এরকম করতে করতে মানে যে বাচ্চাকে দেখাশোনা করছিল, তখন আমি ঠিক জানি না কে ছিল, কিন্তু ওদের বাড়ির কোনো একটা আত্মীয় স্বজন বাচ্চাকে দেখাশোনা করছিল। তো সে নাকি একদিন রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে এবং বাচ্চাটা কাঁদছিল, এবং কেউ এসে তার গালে একটা ঠাটিয়ে থাপ্পড় মেরেছে, মানে ঠাস করে যদি তোমায় কেউ থাপ্পড় মারে ঘুমের মধ্যে তোমার যেরকম অবস্থা হবে, ওর সেরকম অবস্থা হয়েছে। তো মা বাবা বলে চিৎকার করে উঠে পড়েছে, তারপরে দেখছে যে বাচ্চা কাঁদছে, মানে বাচ্চা হিসু করে দিয়েছিল বা সামথিং লাইক দ্যাট। তো মানে ওর সামনেই কেউ বাচ্চাটাকে মানে পুরো জিনিসটা চেঞ্জ টেঞ্জ করে, মানে ও বুঝতে পারছে না কি হচ্ছে। আর তখনকার দিনে তো ইলেকট্রিসিটি ছিল না, প্রদীপের আলোতে এটা দিয়ে ও তো তখন ও মা ও দিদি বালি যাই বলে চিৎকার চাচমেচি করতে করতে বাড়ি পুরো লোকজন এসে গেছে। তখন ও বলেছে এরকম হয়েছে। তো তখন ওরা বলেছে না, কে তোকে থাপ্পড় মারবে, রাত্রিবেলায় এসে প্রথমে বিশ্বাস করেনি। তো তখন সব মানে এটা আস্তে আস্তে বাড়তে শুরু, মানে এটা 1 মাসে গিয়ে বাড়তে শুরু করে দিয়েছে, যে বাচ্চার যদি কেউ খেয়াল না রাখে, যদি বাচ্চার কিছু হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই লোকটার একটা কিছু হচ্ছে, সে পড়ে যাচ্ছে, হড়কে যাচ্ছে, কিছু একটা হচ্ছে। তখন শাশুড়ি, তখন শাশুড়ির যে শাশুড়ি, মানে ওই যে গিরিজা দেবীর যে শাশুড়ি, তিনিও তখন বেঁচে ছিলেন। তখন তিনি বলেছেন যে দেখো তখন সব ছোট ছোট সময় বিয়ে হতো, তো তখন সব শাশুড়ি টাশুড়ি বেঁচে থাকতেন। তখন তিনি বলেছেন যে বৌমা, ও তো যায়নি, ও আছে এখানে, ও বাচ্চার মা আছে, আমি বুঝতে পারছি ওর, আমি মানে প্রেজেন্স ফিল করতে পারছি যে মা যায়নি। দেখো ব্যাপার হচ্ছে যে মার যাওয়াও খুব মুশকিল, কারণ মার তো নারীর টান। 6 মাস বয়সে একটা বাচ্চাকে ছেড়ে একটা মা এই পৃথিবী থেকে চলে যাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, রাইট? সো মা আটকে গেছে মানে মায়াতে, ভালোবাসাতে আটকে গেছিল। এবং আমি দিদার কাছে শুনেছি এবং মার কাছেও শুনেছি যে সেই ভদ্রলোক, মানে অবশ্যই সেই বাচ্চা যতদিন বড় হয়েছে, মানে তার মানে প্রায় তার বলতে পারো 20-21 বছর বয়স অবধি সে তার মার প্রেজেন্স ফিল করেছে। মানে সে রীতিমতো তার মায়ের সাথে কথা বলতো, এবং রীতিমতো সে তার মায়ের কাছ থেকে মানে পারমিশন নিয়ে কাজ করতো। এবং তার বাবা অবভিয়াসলি বিয়ে করেছিলেন আবার, মানে ন্যাচারালি ওনার বয়সও কম ছিল। এবং সেই মা মানে ওর যে সৎ মা বা স্টেপ মাদার, তিনি কোনোদিন ওর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেননি, কারণ উনি যেরকম গল্প শুনেছিলেন যে কেউ খারাপ ব্যবহার করলে যেরকম অবস্থা হয়, উনি মানে হয়তো লোকটাও ভালো ছিলেন, আমি সেটা বলতে চাই না যে সব সৎমা খারাপ হয়। তো ওর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, এবং উনি ওরকমভাবে মানুষ হয়েছিলেন, মানে ওনাকে আমার মা দেখেছে, অবভিয়াসলি তখন ওনার অনেক বয়স, কিন্তু উনি উনি প্রায় 20-21 বছর অবধি ওনার মা ওনাকে দেখাশোনা করেছে। আমি জানি না তোমরা এটা বিশ্বাস করবে কি করবে না, কিন্তু ওনার সাথে এইসব হয়েছে। কখনো ওনার জীবনে কোনো বিপদ আসলে পরে উনি জানতে পারতেন, কখনো হয়তো ওনার শরীর খারাপ হয়ে গেলে উনি মাকে ফিল করেছেন যে
মাথায় জলপট্টি লাগানো থেকে শুরু করে হাত বুলিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত, মানে একটা একটা মানুষ যে আছে, মানে সে যে চলে যায়নি, তার যে স্পিরিটটা আছে, তিনি পুরোপুরি বুঝতে পেরেছিলেন। তো এটা ছিল আমার দিদার গল্প, অ্যান্ড আই থট ইট ওয়াজ আ ভেরি লাভলি স্টোরি অফ আ মাদার্স লাভ অ্যান্ড হাউ মারা, মানে মারা যাওয়ার পরও বাচ্চাদের ছেড়ে চলে যেতে পারে না। আমার কোথাও একটা বিশ্বাস আছে যে আজকে আমার বাবা মা কেউ নেই, কিন্তু আমিও তাদের সাথে প্রচুর কথা বলি। মাঝে মাঝে আমি অনেক জিনিসের কি বলবো সলিউশন খুঁজে পাই। আমার মনে হয় যে আমার বাবা মা আমাকে হেল্প করছে। এটা তোমরা বলতে পারো যে আমার সাইকোলজিক্যাল এফেক্ট, কিন্তু আমার মনে হয় যে তারা এখনও আমাকে গাইড করছে, প্রোটেক্ট করছে। তো আমার যদি মনে হতে পারে, তারপরে ওই বাচ্চাটার কেন হবে না। এটা ছিল আমার দ্বিতীয় এবং লাস্ট গল্প। খুব কষ্টের, কিন্তু খুব 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 আরো আনন্দেরও, খুব একটা কি বলবো, একটা খুব একটা কোথাও আদরের ব্যাপার আছে এটাতে, কষ্টর ব্যাপার আছে। উনি অত তাড়াতাড়ি মারা গেছিলেন, কিন্তু একটা পজিটিভিটি আছে না গোটা জিনিসটার মধ্যে, যে ছেলেটা কি সুন্দরভাবে মানুষ হয়ে গেল, ছেলেটার কোনো দুঃখ কষ্ট হলো না। তনু বলছে না আমি বিশ্বাস করি, আমিও বিশ্বাস করি। জানো তো, আমার মনে হয় আমার বাবা মা এখনো আছে। আমার কোনো দুঃখ কষ্ট হলে, আমার কোনো ট্রাবল হলে, আমি সবসময় গিয়ে, আমি রোজ কথা বলি, রোজ গিয়ে বলি যে তোমরা ছাড়া কি করে চলবে। সো আই বিলিভ দ্যাট কোথাও না কোথাও থেকে আমার বাবা মা আমাকে ব্লেস করছে, দেখাশোনা করছে, প্রোটেক্ট করছে। সেই জন্য এই গল্পটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। তুমি চেষ্টা করো প্রিয়দর্শিনী, আমি তো মন প্রাণ দিয়ে বিশ্বাস করি যে আমার বাবা এবং মা আমার সঙ্গে আছে। তুমিও চেষ্টা করো বিশ্বাস করতে, নিশ্চয়ই পাবে, কেন পাবে না। তোমার বাবাকে তুমি খুব ভালোবাসতে বা বাসো, এবং তোমার বাবাও নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে। সেজন্য ভালোবাসার টান সবসময় থাকে। হ্যাঁ, আমার দিদা এবং ঠাকুমা দুজনেই বালিকা বধূ ছিলেন তখনকার দিনে, এরমই হতো। হ্যাঁ ইন্দ্রাণী ফুটবল খেলতে ভালোবাসতো। ইম্যাজিন ইম্যাজিন, সাচ আ কিউট স্টোরি, আই নো। ভীষণ মিষ্টি ইনোসেন্ট প্রেম। হ্যাঁ, সই পাতানো হতো, কিন্তু সেই সই পাতিয়েছিলেন উনি ওনার ছোটবেলায়। তারপরে দুজনেরই বিয়ে হয়ে যায়, কিন্তু ঘুরে ফিরে একটা সময় ওরা একটা জায়গায় চলে আসে। ভীষণ সুন্দর। ঠিক তনু, এরকম মিষ্টি বর হলে তো আর দেখতেই হবে না। মানে আমার দাদু ওয়াজ ভেরি মাচ ইন লাভ উইথ মাই দিদা, অ্যান্ড সো ওয়াজ মাই দিদা। মানে আমি দিদাকে লাস্ট দিন পর্যন্ত দেখেছি যে একদম দাদুর ছবি রেখে উনি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে গুড নাইট এবং কথা বলতেন, সারা দিন দাদুর সাথে কথা বলতেন, সকালবেলা উঠে গুড মর্নিং বলতেন, খাবার দাবার দিতেন। ওনার ওটা রিচুয়াল ছিল, মানে একটা হোল রিচুয়াল ছিল। আই এম সো হ্যাপি টু হিয়ার দ্যাট, যে আমার লাইফ শুনে তোমার খানিকটা একাকিত্ব দূর হয়েছে। হ্যাঁ, একদম খারাপ ব্যবহার করতে সাহস পাইনি। বাহ ইন্দ্রাণী, সেম সেম। ওকে, তা আশা করি তোমাদের গল্পগুলো ভালো লেগেছে। প্রথমটাতে একটু যদি জ্ঞান দিয়ে থাকি ক্ষমা করে দিও আমাকে, কিন্তু গল্পের প্রিমাইসটা করার জন্যে আমি একটু তোমাদেরকে জ্ঞান দিয়েছি। আমি নিজে অর্জন করেছিলাম, সেটা কোথায় দেবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্যে, এবং গল্প শোনার জন্যে, কমেন্ট করার জন্যে, পার্টিসিপেট করার জন্যে। লাভড ইট। থ্যাংক ইউ সকলে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। যারা পরে দেখবে তারা প্লিজ অ্যাটলিস্ট একটা লাইক দিও, ইফ নট কমেন্ট, প্লিজ একটা লাইক দিও। যারা ইউটিউবে দেখবে আমার বন্ধুরা, তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আই ডোন্ট নো, তোমরা চাইলে আমরা আরেকটু বড় হতে পারি, যদি তোমরা চাও তো খুব ভালো হয়। আচ্ছা, আমি আজকে লাইভ শেষ করার আগে একটা জিনিস বলে দিতে চাই, যে আমাদের একটা ইভেন্ট এসেছে,
হোলির জন্যে। আমি জানি নট আ লট অফ পিপল পার্টিসিপেট, বাট আমি রিকোয়েস্ট করব সবাইকে যে গল্প বা কোনো ভিডিও তোমরা যদি প্লিজ দাও, এবং তোমার বন্ধুদের যদি একটু বলো, একটু প্লিজ স্প্রেড করো মেসেজটা। আমরা এটা প্রথম 2025-এর প্রথম কম্পিটিশন নিয়ে এসেছি তোমাদের জন্যে। 3টে ভালো ভালো প্রাইজ থাকবে, মানে ফার্স্ট 1, 2, 3 ক্যাটাগরিতে। প্লিজ একটু পার্টিসিপেট করো, একটু তোমরা আমাদের সাথে কিছু শেয়ার করো, একটু অন্য রকমের হোলির গল্প হয় লিখে জানাও, আর নয়তো ভিডিও করে জানাও। আমরা ওপেন টু বোথ অপশনস। ওকে, দিস ইজ মাই রিকোয়েস্ট সকলকে। সো সকলে ভালো থেকো, উইকটা ভালো কাটুক, তোমাদের উইকেন্ডটা ভালো কাটুক, আর আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি, হয় ক্রাইম নয় টুইস্টেড কোনো টিউসডের গল্প নিয়ে আসার জন্যে। ততদিন তোমরা ভালো থেকো, স্টে সেফ, স্টে ওয়েল, অ্যান্ড কিপ স্মাইলিং। বাই বাই, গুড নাইট।